শুরু হচ্ছে গল্প ফরএভার। রচনা অর্পিতা সরকার। দ্বিতীয় পর্ব। শফিক বলল, একটা কথা বলুন তো, আপনি কি এখন নীলাবকে ভালোবাসেন? মোনামি একটু চুপ থেকে বলল, অনুভূতি অবশিষ্ট নেই আর, তবে এখনো ভুলিনি মানুষটাকে, এখনো মেসেজ করে চলেছে আমায়, তাই একটু দুর্বলতা কাটাতে একটু সময় লাগবে। শফিক স্মিত হেসে বলল, সত্যি বলার সাহস আছে আপনার? আপনি দেখছি আমার মহিলা অ্যালার্জি কাটিয়েই ছাড়বেন। মোনামি একটু হেসে বলল, বহুদিন পরে কারোর সঙ্গে এত পার্সোনাল কথা শেয়ার করলাম, কেন কে জানে। আনমনে নিজের মোবাইল ঘাঁটছে মোনামি। শুকনো ঠোঁট দুটো বার দুই জিভ দিয়ে ভিজিয়ে নিল। এদিক ওদিক তাকিয়ে কোথায় জলের বোতল খুঁজছিল। শফিক নিজের ব্যাগ থেকে আরেকটা জলের বোতল বের করে এগিয়ে দিয়ে বলল, এটা সিল আপনি কাটুন। আপনাকে দুবাই নিয়ে গিয়ে ট্যুর করানোর মতো টাকা আপাতত নেই আমার কাছে। মোনামি বলল, ট্রেনে জল উঠবে নাকি? আমি তাড়াহুড়োর বোতলটা তো ভুলেই গেছি। শফিক বলল, আরে সামনেই পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। এটা খান আপাতত। জল খাওয়ার সময়ই এক বিন্দু জল মোনামির হালকা গোলাপি ঠোঁটে পড়ে, ধীরে ধীরে শিবুকের দিকে এগোচ্ছিল। সৌভিকের কেমন যেন হিংসে হচ্ছিল ওই অযাচিত জলের বিন্দুটাকে। কেমন অদমনীয় সাহস যেন মেনে নেওয়া যায় না কিছুতেই। নিমিষেই তাকিয়েছিল সফি। কিছু সন্দেহের ব্যাখ্যা হয় না, যেমন কঠিন শীতে কৃষ্ণচূড়ার ডালে একগুচ্ছ আবির রঙের ফুল দেখলে মনটা আচমকা খুশিতে ভরে ওঠে, অথবা ব্যাখ্যা করা যায় না, যেমন তীব্র গরমের বিকেলে আবহাওয়া দপ্তরের কোনোরকম আগাম বার্তা না থাকা সত্ত্বেও তুমুল বর্ষণ শুরু হয়ে গিয়ে তৃপ্তি দিয়ে অগ্নিদগ্ধ পানকে। তেমনই কিছু প্রাপ্তির কোনো ব্যাখ্যা নেই। মোনামির সৌন্দর্যটাও ঠিক তেমনই। প্রদীপের আলোর উষ্ণতা আছে, কিন্তু শিখার নিচে আছে সিক্ততা। মোনামি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল, চোখ বন্ধ করে ভেসে যাচ্ছিল অন্য জগতে। সৌভিক মনে মনে হিসেব করছিল, এতদিন পর্যন্ত বাড়িতে বলেছে বিয়েও করবে না, মায়ের আনা সব পাত্রীকে ক্যান্সেল করেছে। বাড়ির সকলেই জানে সৌভিক বিয়ে করবে না, তবুও যেহেতু বয়সটা এখনো 28-এর ধারে কাছে ঘোরাঘুরি করছে, তাই লোকজন এখনো লড়ে যাচ্ছে ওর বিয়ের জন্য। তবু ওদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে বুঝে গেছে এ ছেলের বিয়ে হবে না। সবেতে খুদ বের করা সৌভিকের বিয়ে আর হবে না বলে মাও নিজের মনকে মানিয়ে নিয়েছে। এখন যদি বাড়িতে গিয়ে বলে একটা কালবৈশাখী ওর পছন্দ হয়েছে, তাহলে এতদিনের এত লেকচার সব বিফলে যাবে। মানুষ চোখে শহরের মুখটা কল্পনা করে নিজের ভাবনায় ইতি টানার চেষ্টা করলো সৌভিক। ঠিক তখনই মোনামি ওর হেডফোনটা এগিয়ে দিয়ে বলল, নীলাভ ফোন করেছে, একটু ভুলভাল কথা বলুন তো, যাতে বিরক্ত না করে আমায়। সৌভিক ঠিক কি করা উচিত না বুঝেই বলল, হাই নীলাভ, আমি সৌভিক। আমরা দুজনে ডুয়ার্স যাচ্ছি আপাতত। না না না, বিয়ে এখনো করিনি। ও প্রি হানিমুন বলতেই পারো। তুমি কি আর কিছু বলবে? কি কবে হলো আমাদের সম্পর্কটা? ও বলতে পারো একটু আচমকাই হলো, ঠিক যেমন বিয়ের কার্ড রেডির পরে তোমার বাবা মনামিকে জব ছাড়ার প্রস্তাব দিলেন, ওরকমই আকস্মিক হয়ে গেল আমাদের রিলেশনটা। হ্যাঁ, এনিওয়ে তুমি তো সবটা জেনে গেলে, আর বিরক্ত করো না মনামিকে। হ্যাঁ হ্যাঁ, ওই ডেটেই আমাদের বিয়েটা হবে। গুড নাইট। মোনামি হেডফোনটা ছিনিয়ে নিয়ে বলল, কে বললো আপনাকে এত বেশি বেশি কথা বলতে? শুরু করলে আর কন্ট্রোল করতে পারেন না নাকি? বিয়ে হানিমুন, ওই ডেটে বিয়ে? হে ভগবান, এখন আমি কি হবে? শফিক চিৎকেটে বলল, এই সরি মনামি, আসলে মেডিসিনে আছি তো, তাই একটা ওষুধের মাল্টিপল অ্যাকশন বোঝাতে বেশি কথা বলে বলে অভ্যাস হয়ে গেছে। এই যেমন ধরুন, সহজ করে বলি, প্যারাসিটামল আপনি খেতে পারবেন জ্বর এলে, গায়ে ব্যথা হলে, হালকা ঠান্ডা লাগলে। মোনামি গজগজ করে বলে, কি ভাগ্যিস বলেননি যে আমাদের সন্তানকে সাউথ পয়েন্টে ভর্তি করবো ভাবছি। হাজব পাবলিক তো আপনি, উপকার করার বদলে দিলেন তো সব খেটে। এই তো বাবার ফোন ঢুকছে, তার মানে নীলাবা অলরেডি আমার বাবাকে কল করে বলে দিয়েছে সব। এখন কি করি আমি? একটু ইতস্তত করছিল মোনামি। ফোনটা রিসিভ করতেই ওপান থেকে মোনামির বাবা বলল, আমি তো জানতাম তুমি একা দার্জিলিংয়ে যাচ্ছ। এই সৌভিকটাকে
তোমরা নাকি প্রি হানিমুনে যাচ্ছ, এসব কি হচ্ছে মনামি? মনামি আমতা আমতা করে বলল, আসলে নীলাপু বারবার বিরক্ত করছে ফোনে, তাই একজন অপরিচিতকে ধরে কথা বলিয়েছিলাম। বাবা একটু গম্ভীর থেকে বলল, একটাই কথা বলবো, তুমি যথেষ্ট বুঝদার মেয়ে। কাউকে যদি পছন্দ করো তাহলে ক্লিয়ারলি বলো, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ঝাপসা করে রেখো না কোনো কিছু। ও সামনে নিয়ে বলল, আমি একাই যাচ্ছি বাবা। ফোনটা রেখে দিয়ে কটকট করে তাকালো সৌভিকের দিকে। সৌভিক অসহায় মুখ করে বলল, এই সরি, আমি ঠিক আন্দাজ করতে পারিনি। আমার আপন ভাই এখনো তার না হওয়া শ্বশুরের সঙ্গে যোগাযোগ করে চলেছে। এনিওয়ে, এক্সট্রিমলি সরি। সৌভিক নিজের বিছানা করে শুয়ে পড়বে বলে রেডি হচ্ছিল। মনামি বলল, সবই তো মজা করেছিলাম, আমার মোটেও পছন্দ নয়, আমি একটু সিরিয়াস টাইপ মেয়ে। সৌভিক হেসে বলল, দেখুন আমি আবার একবারে সিরিয়াস হতে পারি না, তাই আমাদের বন্ধুত্বটা ঠিক জমলো না। গুড নাইট। পাশ ফিরে শুয়ে পড়ল সৌভিক। মনামির আবার টেনে ঘুম হয় না, তাই আগেই জানতো গোটা রাতটা সে জেগেই কাটাতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা এখন একটাই চিন্তা, পুলিশ মেয়ের বিয়ের পাত্র পেলে হয়। চোর ডাকাতের পেছন পেছন বাড়ির বউ দৌড়াবে, সেটাতে আপত্তি জানিয়ে অনেকে পাত্রের বাবায়। অনেকের মত হলো, অন্য কোনো চাকরি হলে কি আর বারণ করতো? কিছু জনের তো রীতিমতো ধারণা হয়ে গেছে পুলিশে জব করলে নাকি চরিত্র বলেও কিছু থাকে না। অকারণে এসব অবুঝ অযৌক্তিক মানুষগুলিকে বোঝানো যায় নাকি? নীরব হয়ে গেছে। সেই জন্য পুজোর সময়টা কলকাতা থাকতে ইচ্ছে করেনি ওর। এক প্রকার জোর করেই ছুটি আদায় করে বেরিয়ে পড়েছে। বাবা মায়ের অবশ্য একটা একলা আশা নিয়ে যথেষ্ট আপত্তি ছিল, তো শেষ পর্যন্ত মনামিকে ছেড়েছেন। যাই হোক, কলকাতায় এই বিয়ের প্রসঙ্গ নিয়ে সকলের প্রশ্নের উত্তর দিতে দিতেও ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে যাচ্ছিল। কবে বিয়ে করবে, কেন করছে না, তাই নিয়ে নিজস্ব একলা থাকার এই বিশেষ আয়োজন ওর। চোখটা বুঝতেই মনে পড়ে গেল পাত্রপক্ষের কথাগুলো। শর্ত সাপেক্ষ ছিল। ওকে প্রশ্ন করা হয়েছিল কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে ওর কাছে, সংসার না জব। ও তখনই সিদ্ধান্ত নিয়েছিল, শর্ত দিয়ে যাই হোক ভালোবাসা তো হয় না। তাই সময় নিলেও উত্তর দিয়েছিল, আমার চাকরি বেশি গুরুত্বপূর্ণ। পাত্রপক্ষ বিরক্ত হয়ে ফিরে গিয়েছিল। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল জানে না মনামি। ট্রেনে এসেতে কেমন শীত করছিল। গায়ে ঢাকাটা ভালো করে টেনে নিতে গিয়ে দেখলো সৌভিক ওর জায়গায় নেই। হঠাৎই ভয় করলো মনাবিন, সৌভিক গেল কোথায়? মোবাইলে ঘড়িতে দেখলো রাত 2টো বাজে। এখন তো না আমার স্টেশন আসতে ঢের দেরি আছে। সৌভিক যতই ভুলভাগ বকবক করুক, তবু এই প্রথম একটা মানুষ ওকে সাপোর্ট করে বলল, বেশ করেছেন। মনামি একটু ওয়েট করলো, হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু প্রায় মিনিট 15 হয়ে গেল, তখনও যখন ফিরল না, তখন তো ওর ব্যাগটাও নেই। মাঝরাতে একা ঠান্ডা হিমেল শোধ বুঝিয়ে দিল একাকিত্বর একাকী শব্দগুলো কাব্যিক হলেও বাস্তবে ভীষণ রকমের ভয়ঙ্কর। সাইটের সিটে একজন অবাগানে ঘুমোচ্ছেন। মনামি ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। কেউ নেই। ফেরার সময় দেখলো পাশের কম্পার্টমেন্টে সৌভিক বসে আছে একা ফাঁকা সিটে। মনামি কাছে গিয়ে ডাকতেই চমকে উঠে বলল, এ কি আপনি মাঝরাতে এমন কুহেলিকা নায়িকার মতন ঘুরে বেড়াচ্ছেন কেন? ঘুম নেই চোখে? মনামি ওর পাশে ধুপ করে বসে বল, আপনি কেন অন্য সিটে বসে আছেন? আরে অন্যরা নেমে গেছে মধ্যরাতের স্টেশনে, তাই। আপনার নিজের সিটটাই ঠিক কি সমস্যা করছিল? আরে সমস্যা হচ্ছিল বলি না পালিয়ে এলাম। আরে আপনি যান, নিজের সিটে গিয়ে ঘুমিয়ে পড়ুন। মনামি সৌভিকের কানের কাছে মুখ টেনে বলল, ঘুম আসছে না, ভয় করছে তো। মনামির শরীরের মেয়েলি নরম গন্ধে আবার কঠিন থাকার সব হিসেব নিষেধ এলোমেলো হয়ে যায় সৌভিকে। ঠিক এই কারণেই চলে এসেছিল এই কূপ থেকে। সৌভিক ওয়াশরুমে যাবার সময় দেখেছিল মনামির কানের সাদা পাথরটা হালকা অন্ধকারে চিকচিক করে চলছে।
হীরা কিনা জানা নেই শফিকে, তবে ওই পাথরটা সম্মোহনী ক্ষমতার বলেই ঘুমন্ত মোনামি থেকে বেশ কিছুক্ষণ চোরের মতো তাকিয়েছিল শফিক। কিছু অবদ্ধ চুল এসে পড়েছিল মোনামির গালে, শাসন নামে না পাহাড়ি ঝর্ণার মতন। কানে শোনার ফুলটা যেন পাহাড়ের ধারের বুনো গাছ, ঠোঁটের কোণে লেগেছিল পাইন গাছের রহস্যময়তা। এক অমুক টানে শফিকের সব সংযোগ ভেঙে যেতে বসেছিল। মনে হচ্ছিল রূপকথার এই রাজকন্যার ঘুম ভাঙিয়ে দিয়েই সোনার কাঠি ছুঁয়ে। পক্ষীরাজ নেই আমার, তবুও তোমাকেই চাই। ঝগড়া অভিমানেও তোমাকে চাই, অসহ্য ভালোবাসায় তোমাকে চাই। ওই রাজকন্যা আমায় জিজ্ঞেস করতো, তুমি আমায় কি দেবে ভিখারি রাজা? তাহলে বলতাম, অপরন্ত স্বাধীনতা, অনাবিল বন্ধুত্ব আর অনেকটা বিশ্বাস। তারপরে নিজেকে সামনে নিয়েছিল শফিক। সদ্য বিশ্বাস ভেঙে যা মেয়েটাকে আশ্বাস দিলেও সে নিজে রাজি হবে না হয়তো, তাই নিজের সংযমকে বিশ্বাস না করে অন্য কামরায় সেটি খুঁজেছিল। মধ্যরাতে স্টেশনে নেমে গিয়েছিল এক সহযাত্রী। নিজের ব্যাগটা নিয়ে গা ঢাকা দিয়েছিল শফিক। মনে মনে বলেছিল, ট্রেনের স্মৃতিটুকু থাকুক অন্তরালে অমূল্য হয়ে। আরে চলুন না, নিজের সিটে চলুন, সারা রাত কি বসে কাটাবো নাকি? আমাদের রাজ্যের প্রশাসন তবে ভূতে ভয় পায়? মোনামি নিষ্ফল তাকিয়ে বলল, না, একাকিত্বের ভয় পায়। বক বক করা অকারণে হাসে একটা মানুষের সান্নিধ্যে মনের অন্ধকারের জায়গাটা বেশ আলোকিত হয়ে যায়। এই প্রথম কোনো মানুষ নীলাভার সঙ্গে বিয়ে ভেঙে দেবার পরে আমাকে সাপোর্ট করলো। শফিক বেশ গম্ভীর স্বরে বলল, আরে একটা কথা বলি শুনুন, স্বামী সৌভিকানন্দের বাণী বলে মনে রাখবেন, স্বাধীনতা একান্ত নিজস্ব জিনিস, এটা কারোর কাছে ভিক্ষা করবেন না। যেটা একান্ত আপনার, সেটা কেন অন্য কেউ আপনাকে ভিক্ষা দেবে বলুন তো? তাই কেউ না দিতে চাইলে কেড়ে নেবেন। জীবনটা আপনার, যেভাবে ইচ্ছে যাপন করুন, অন্যের অনুমতি না নিয়ে। কটা দিন থাকবেন আমার সঙ্গে বন্ধু হয়ে? আত্মীয় বন্ধুদের চাপে আমি বিধ্বস্ত, এই সময়টি একটু কাটাতে সাহায্য করবেন প্লিজ। শফিক মনে মনে বলল, কেন বলতে চাইছো মোনামি? আমি যে আপাতমস্তক বেঁধে ফেলেছি নিজেকে। শফিক ঘাড় নেড়ে মজার ছেলে বলল, একটাই শর্ত, আমার মহিলা অ্যালার্জি কাটিয়ে দিলে চলবে না। বিয়ে আমি করব না, ভালোও আমি বসবো না কাউকে, এই আমার শপথ। আমার নম্বরটা রাখুন, আপনারটা না দিলেও চলবে। শফিক হেসে নিজের নম্বরটা বলল, আপনি এখন কোথায় যাবেন? মানে বেড়াতে কোথায় যাচ্ছেন? আমি ডুয়ার্স রাভি নদীর তীরে হারিয়ে যাব। জঙ্গলে রাস্তা হারাবো, তারপর খুঁজে খুঁজে বের করবো জনপদ। আমি ঠিক হারাতে যাচ্ছি না। আমরা যখন ট্রেনিং পিরিয়ডে ছিলাম তখন এক বান্ধবীর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। তার অরিজিনাল বাড়ি ছিল দার্জিলিংয়ে একটু দূরে। ও আপাতত বাড়িতে আছে, তাই ওর সঙ্গেই কাটাবো ছুটির পাঁচ। যদি আপত্তি না থাকে তাহলে আমাকে তুমি বলতে পারেন। মনে আমি গানের আপত্তি নেই, তবে একটা শর্ত, বন্ধুত্ব যখন হয়ে গেল তখন কলকাতা গিয়েও যোগাযোগ থাকবে আমাদের। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আলাদা হয়ে গিয়েছিল দুজনে। মাঝে দুজনে নিজের নিজের বেরানোর ছবি পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। শফিক প্রথম মোনামির ফোনটা পেয়েছিল কলকাতায় ফেরার 3-4 দিন পরে। উত্তেজিত মোনামি বলেছিল, শফিক আর্জেন্ট দরকার আছে, নীলাভর বাড়ি থেকে বলছে ওরা নাকি শর্ত তুলে নিয়েছে, বিয়েটা করতে চায়, আমার কি করা উচিত? শফিক নিজের ঘরে বসে মোনামির ছবিগুলো দেখছিল ফটো গ্যালারি করে। একটা হলদে রঙের সোয়েটার পরে পাহাড়ের বাঁকে আলকুচি আনমনে দাঁড়িয়ে আছে মোনামি। ছবির দিকে অপলক তাকিয়েছিল শফিক। ডুয়ার্স থেকে ফেরার পর থেকে এক অচেনা মন খারাপের বাতাস এসে ঘিরে ধরেছে শফিককে, যার সঠিক কারণ ও জানে না। শুধু এইটুকু বুঝতে পারছে যে ওই একটা ট্রেন জার্নি ওর জীবনের সমীকরণগুলোকে বদলে দিয়ে গেছে কিভাবে। ছবিটার দিকে তাকিয়ে থাকাকালীনই মা এসে ঢুকলেন ওর ঘরে। মোনামি ছবিটা দেখে বললেন, ভীষণ ভালো, ওর অ্যাড্রেসটা দে, তোর বাবাকে নিয়ে গিয়ে পাকা কথা বলে আসি। দেখ পুটু, গোষ্ঠীর সকলের বিয়ে হয়ে যাচ্ছে তোর ছাড়া। বিট্টুরও বিয়ে হয়ে গেছে, ও তোর থেকে 13 বছরের ছোট রে, তুই আর না করিস না। এই রাজকন্যা আর জারি হোক, আমার বোধহয় হতে পারবে না। মোনাবি আবার উত্তেজিত গলায় বলল, আরে শফিক শুনছো, আমি কি করব?
শফিক হালকা চালে বলল, নীলাভ বা নীলকমল বাবু যদি সব শর্ত মেনে থাকেন তাহলে সমস্যা কোথায়? বিয়েটা সেরে ফেলো। রাগত স্বরে মনামি বলল, হিপোক্রেট, তো বলেছিলে ওরা চাইবে বিয়েটা দিয়ে দিতে, তারপর তোমাকে প্রেশার দিবে জবটা ছাড়তে, তাহলে এখন কেন উল্টো বলছো? নাকি বন্ধুত্বের বোঝাটা ভারী লাগছে বেশি তাই নামাতে চাইছো? পুলিশ অফিসারদের বুদ্ধি কম থাকে। কে সারা জীবনের জন্য বোঝাটা নিতে চাইছে আর কে নামাতে চাইছে সেটাও বোঝে না। মনামি একটু থেমে থেমে বলল, আমি একটা সর্বনাশ করে ফেলেছি চোখের মাথায়, এখন তোমাকে সামলাতে হবে ব্যাপারটা। শফিক উঠে বসে বলল, আবার কি করা বাকি ছিল মনামি? তুমি তো শেষ পেরে পুঁথি বেড়াতে গিয়েছিলে। না, আসলে নীলাভার ওর বাবা যখন এই প্রস্তাবটা দিল তখন আমার বাড়িতে সকলে প্রেশার দিচ্ছিল, তখন আমি সামলাতে না পেরে বলে দিয়েছি আমি এঙ্গেজ হয়ে গেছি শফিকের সঙ্গে। মানে? আর আমার না আর কোনো নাম মনে পড়ছিল না সেই মুহূর্তে, অগত্য তোমার কথাই বলেছি, এখন বাবা তোমাকে দেখতে চাইছে। কিছুতেই সম্ভব নয়, আমি তো বলেইছি বিয়েতে আমি নেই। সম্ভব নেই মানে? তুমি জানো আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। কিসের দায়? সে আমি বলবো না, মোট কথা তুমি আজ বিকেলে আসছো আমাদের বাড়িতে, দ্যাটস অল। ফোনটা রেখে দিয়েছে মোনাবি। শফিক দুশ্চিন্তায় নিজের নখ খাচ্ছে, মনে মনে বলল, আরে জীবন তো একটাই, বাঁচার অধিকার সকলের আছে, ভুল করার অধিকারও সকলের আছে। আর প্রতিজ্ঞা ভঙ্গ তো স্বয়ং যুধিষ্ঠিরও করেছিলেন। ও তো, আমি তো নগণ্য মানুষ। মনামি ওদের বাড়ির অ্যাড্রেস সেন্ড করেছে হোয়াটসঅ্যাপে, নিচে লিখেছে বিকেল 5টা, না হয় এমন কিছু ভাসবো না টের পাবে। শফিক আর দেরি না করে মাকে গিয়ে বলল, চলো মা, মেয়ে দেখে আসবে। মা একটু অবাক হয়ে বলল, সত্যি বলছিস? আশা দেবী যেন এতদিনে পান ফিরে পেলেন, সকলের ছেলের বিয়ে হয়ে যাচ্ছে আর পুটোটারই হচ্ছে না, এই ভাবনায় আশলতা ব্যতিব্যস্ত হয়ে থাকে। যাক, ছেলের মধ্যে ফিরেছে এই ঠের। বিকেলে যখন মোনামিদের বাড়িতে পৌঁছলো শৌভিক আর ওর মা, তখন ঘড়িতেই 5টা বাজছে। মোনামি ওকে দেখে ফিসফিস করে বলল, তুমি কি সিরিয়াসলি মেয়ে দেখতে এসেছো? মাকে নিয়ে কেন? শৌভিক ভ্রু কুঁচকে বলল, আরে ব্যাপারটাতে বিশ্বাসযোগ্যতা আনতে। শৌভিকের মায়ের মোনামিকে ভীষণ পছন্দ, আশলতা দেবী নাকি সাহসী মেয়েই পছন্দ করেন, তাই পুলিশ অফিসার শুনে আপ্লুত হয়ে গেলেন। ওদিকে মোনামির বাবা মায়েরও শৌভিককে পছন্দ হয়ে গেল। মোনামি বলল, এই বিয়েটা ক্যান্সেল করা তো আর সম্ভব নয়, সত্য একটা বিয়ে ভেঙেছি, এখন তোমাকে ভালোবাসি বলে নীলাবতীর ফ্যামিলিকে বাতিল করলাম, তোমায় কি করে বাতিল করবে একটু বলবে? শৌভিক মোনামির ঘরটা দেখতে দেখতে বলল, দাশগুপ্ত সামনেম বলে বাতিল করতে পারো, আর তো কিছু খুঁজে পাচ্ছি না। অসম্ভব। শৌভিক আলতো স্বরে বলল, তাহলে বিয়েটা করিয়ে নাও, আর কি করা যাবে। মোনামি অভিমানের স্বরে, কিন্তু তোমার মহিলা অ্যালার্জিটা কি হবে? যদি অ্যালার্জিতে ভালো হয়েছে শেষ পর্যন্ত তখন? আপাতত ইচিং হচ্ছে না দেখছি, তুমি এত কাছে আছো তাও তো হচ্ছে না। বিয়েটা নির্বিঘ্নেই হয়ে গেল শৌভিক আর মোনামি। মোনামির ইচ্ছার বিরুদ্ধে কিছু দায় পড়ে বিয়েটা করলো। শৌভিক জানে মোনামি এখনো হয়তো নীলাভকেই ভালোবাসে, নেহাত পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে বাধ্য হলো শৌভিককে। যদিও শৌভিক সেই চলন্ত কাঞ্চন কন্যা এক্সপ্রেসেই ভালোবেসেছিল মোনামিকে। সত্যি বলতে কি, ওকে নিজের করে পেয়ে ধন্য হয়েছে শৌভিক, কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল। মোনামি ওকে মেনে নিতে বাধ্য হলো বলে। বউয়ের দিন দুপুরে একটু দ্বন্দ্বাচ্ছন্ন হয়েছিল শৌভিক, তখনই কানে খুব কাছে দুজনে ফিসফিস করার কথার ঘুমটা ভেঙে গেল। চোখ বন্ধ করেই গোলা দুটো আইডেন্টিফাই করতে পারল শৌভিক। আশলতা বলছে, শোন মোনামি, পুটুই যদি কখনো নীলাভর বিষয়ে জিজ্ঞাসা করে তাহলে তুই বলে দিবি তুই আর ওকে মনে রাখতে চাস না, না হলে আমার পক্ষে এখন নীলাভ খুঁজে বের করা সম্ভব নয়। মোনামি কৌতূহল গলায় বলল, আরে সেদিন ট্রেনে যাকে দিয়ে ফোন করেছিলি সেটা কে ছিল? তাকে আরেকবার পাওয়া যাবে না? আশলতা দেবী গম্ভীর গলায় বলে, না রে, সে তো পিৎজা ডেলিভারির বয় ছিল, তোর ধরে পাকড়িয়ে ওই একটাই কল করাতে পেরেছিলাম। আর শোন, তোর আর নীলাবার বিয়ের কারণে যদি কথা ওঠে তাহলে বলবি সেসব নষ্ট হয়ে গেছে। মোট কথা, পুটুই যেন জানতে না পারে তোকে কাঞ্চন কন্যাতে আমি পাঠিয়েছিলাম। আসলে কি বলতো,
পুটু আর তোর টিকটা সেদিন আমি কেটে দিয়েছিলাম রাজীবকে দিয়ে। মনামি ভীতু করে বলল, তবে যাই বলো মা, তোমার ছেলে বলে এখনো সন্দেহ হয়নি যে তুমি এই গেমের মাস্টার। আসলে তার নরম গলায় বলল, তোকে যে পছন্দ ছিল সে কবে থেকে। তুই মিনুর মেয়ে, জানিস মিনু আর আমি স্কুলের বন্ধু। যোগাযোগ ছিল না মাঝে বহু বছর, আবার যখন যোগাযোগ হলো তখন তোকে দেখলাম, তখনই ভেবেছিলাম পুটুয়ের বউ করবো তোকে। কিন্তু ছেলে আমার পাগল, তাই তো প্ল্যান করে তোর সঙ্গে মিট করাতে হলো। মোনামি আতটি গলায় বলল, থ্যাংক ইউ মাসিমণি, তোর মা। আসলে তো বললে, হ্যাঁ রে, আমার ছেলেকে তোর পছন্দ হয়েছে? মোনামি হেসে বলল, সে তো 2 বছর আগে ছবি দেখেই পছন্দ হয়েছিল। তারপর তো তুমিই বলেছিলে সৌভিক নাকি বিয়ে করবে না বলেছে। জানো, আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সৌভিককে, ও নেয়নি আমার রিকোয়েস্ট। কি মা তো কর্তব্য হবে একবার। আসলে তা হালকা চালে বলে, সেসব দোষের শাস্তি এখন থেকে দে। তড়িঘড়ি করে দোতলা থেকে নামছিল মনামি। ফোনটা বেজে উঠল ওর। আননোন নাম্বার রিসিভ করতে বলল, আমি নীলাভ দাশগুপ্ত, নীলকমল দাশগুপ্তর ছেলে। একবার ছাদে আসুন শিগগির। মনামি রাগী গলায় বলল, ইয়ার কি জায়গা পান না তাই না? একবার কল করেছেন তখন দরকার ছিল, এখন ভাগুন তো, নাহলে সোজা থানায় চালান করে দেবো। ছেলেটা আরো গম্ভীর স্বরে বলে, আরে ছাদে আসুন ইমিডিয়েট। লাল কোটা শাড়িটা সামনে নিয়ে সিঁড়ি ছাদে উঠে গেল মনামি। ই আবার কোন ফটির পাল্লায় পড়লো রে বাবা? নীলাভ দাশগুপ্ত বলে তো কেউ নেই, এটা তো পুরো আশা আন্টির বানানো প্লট। এই নীলাভর তো আজকে এন্ট্রি নেওয়ার কোনো রকম সম্ভাবনাই ছিল না। ছাদে উঠেই মনামি দেখলো একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। মনামির দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, নীলাভ দাশগুপ্ত। মনামি রাগে গেল, কে নীলাভ? আমি এমন নামের কাউকে চিনি না। শফিক পাশ থেকে বেরিয়ে এসে বলল, মনামি, উনি আজ আমাদের বাড়িতে কেন এসেছেন? তুমি ওনাকে বলোনি আমাদের বিয়ে হয়ে গেছে? মিস্টার নীলাভ, আপনি তো জানেনই আমরা প্রি হানিমুন সেরে এসেছি। শফিককে কথাটা শেষ করতে না দিয়ে মনে বলল, আর শফিক উনি ফট কেউ, নীলা হলে কেউ নেই, এমন কিছু বদ মতলব আছে, বিলিভ মি। শফিক হেসে বলল, জানি তো আছে, কারণ ও আমার স্কুল ফ্রেন্ড আর তোমার আশা আন্টির খুব কাছের মানুষ। এই ভদ্রলোকের সঙ্গে প্ল্যান করি তোমার আশা আন্টি এমন একটা দুর্ধর্ষ প্ল্যান বানিয়েছিল নিশ্চয়ই। সেই জন্যই বোধহয় রাজীব আমার ট্রেনে ওঠার আগেই তোমার ছবি পাঠিয়ে বলেছিল, মেয়েটা একা যাচ্ছে, একটু খেয়াল রাখিস। আমার চিত অবশ্য তোমার আশা আন্টি আর রাজীবের গোটা প্ল্যানটা আমি জানতাম না তখন, সেটা তোমাদের কথাবার্তা শুনে বুঝলাম আজকে। মনামির চাপে রাজীবের একটা ছোট্ট নমস্কার ছুড়ে নমস্কার দিয়ে পালালো। শফিক নিজের ঘরে ঢুকে দেখলো বিছানায় একটা সরি লেটার, আর জানলার ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে ওর সদ্য বিবাহিতা বউ, যার গায়ে নতুন শাড়ির গন্ধ। পুলিশের ইউনিফর্ম আর লাল শাড়ি দুটোই মনামি বেস্ট। শফিক কানের কাছে ফিসফিস করে বলল, বললে না তো নীলাভ বেশি ভালো ছিল নাকি সৌভিক? লজ্জায় শফিকের মুখটা গুজে মনে তুমি না। শফিক মনামির মাথায় হাত রেখে বলল, আজ থেকে তোমার সব থেকে কাছের বন্ধু হওয়ার অঙ্গীকার করলাম। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তোমার চোখের লেপটে যাওয়া কাজলের দায়িত্ব আমার, তোমার অভিমানী মুখের দায়িত্ব আমার, তোমার কোঁচি সামলাতে না পারা শাড়ির দায়িত্ব আমার, ডিউটির জন্য রাত করে বাড়ি ফেরা অফিসারের দায়িত্ব আমার। বন্ধুত্বটা সারা জীবন বজায় রাখার দায়িত্ব আমি নিলাম। তুমি শুধু তোমার মতো থেকো, পাল্টে যেও না। মনে বলল, ফ্রেন্ড ফরএভার।